প্রিপেয়ার ইংলিশে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা কম্পিটিটিভ ইংলিশের A to Z সমস্ত প্রকার গাইডেন্স পেয়ে যাবে। আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ইনফিনিটিভ নিয়ে। তোমরা সেখানে দেখেছিলে যে ইনফিনিটিভ হচ্ছে নন ফাইনাইট ভার্বের একটা পার্ট। আর তার আগের ভিডিওতেই আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে নন ফাইনাইট ভার্বকে তিনটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে জিরান্ড, অন্যটি ইনফিনিটিভ, আর একটি ভাগ হলো পার্টিসিপল। তো আমরা আগের ভিডিওগুলোতে জিরান্ড এবং ইনফিনিটিভ নিয়ে যে আলোচনা সেটা কমপ্লিট করে ফেলেছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব নন ফাইনাইট ভার্বের 3 নম্বর ভাগটি নিয়ে, মানে পার্টিসিপল নিয়ে। তাহলে চলো আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের আলোচনা। তো দেখো পার্টিসিপল কি বা পার্টিসিপল কাকে বলে। দেখো আমি লিখেছি যে এ ওয়ার্ড দ্যাট ইজ ফর্মড ফ্রম এ ভার্ব। তাহলে পার্টিসিপল কি? পার্টিসিপল হলো এমন একটি শব্দ, দেখো লেখা আছে যে এ ওয়ার্ড বা এমন একটি শব্দ দ্যাট ইজ ফর্মড ফ্রম এ ভার্ব, যেটা একটা ভার্ব থেকে সৃষ্টি হচ্ছে, অ্যান্ড দ্যাট এন্ডস ইন আইএনজি, যার শেষে থাকবে আইএনজি অথবা ইডি অথবা ইএন। বোঝা গেছে? তাহলে পার্টিসিপল কি? যে পার্টিসিপল হলো এমন একটি শব্দ যেটা একটা ভার্ব থেকে সৃষ্টি হবে এবং যার শেষে থাকবে আইএনজি অথবা ইডি অথবা ইএন। ঠিক আছে? আর এই পার্টিসিপল তোমরা মনে রাখবে যে এই পার্টিসিপল ভার্বের যে টেন্স, সেই টেন্স গঠন করতে এই পার্টিসিপল কাজে লাগে। আর যেটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে এই পার্টিসিপল মূলত 3 প্রকার। আমি আগেই বলে দিয়েছিলাম যখন আমি নন ফাইনাইট ভার্ব আর ফাইনাইট ভার্ব এই ক্লাসিফিকেশন যখন করেছিলাম, টেন্সের উপর বেস করে ভার্বের যে ক্লাসিফিকেশন করেছিলাম, সেইখানে তোমরা দেখেছিলে যে নন ফাইনাইট ভার্বকে 3টে ভাগে ভাগ করেছিলাম, জিরান্ড, ইনফিনিটিভ আর পার্টিসিপল। তো সেখানেই আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে পার্টিসিপলকে আবার 3টি ভাগে ভাগ করা যায়। সেটা কি কি? প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল। তাহলে দেখো 1 নম্বর ভাগটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর 2 নম্বরটা কি? 2 নম্বরটা হলো পাস্ট পার্টিসিপল, আর 3 নম্বর ভাগটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। বোঝা গেছে? পার্টিসিপলের 3টি ভাগ, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, 2 নম্বর হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর 3 নম্বর হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তো দেখো আমি যে ডেফিনিশনটা বলেছি যে পার্টিসিপল কি, তার ডেফিনিশনে কি বলেছি দেখো, যে এ ওয়ার্ড দ্যাট ইজ ফর্মড ফ্রম আ ভার্ব, একটা এমন একটা শব্দ পার্টিসিপল যেটা একটা ভার্ব থেকে সৃষ্টি হবে, দ্যাট এন্ডস ইন আইএনজি, যার শেষে থাকতে পারে আইএনজি, অর ইডি অর ইএন। যার শেষে কি কি থাকবে? আইএনজি থাকতে পারে, আবার ইডি থাকতে পারে, আবার ইএন থাকতে পারে। তো এই আইএনজি কোথায় থাকবে বা ইডি এবং ইএন এরা কোথায় থাকবে সেটা আমাদেরকে জানতে হবে। তো দেখো এই যে আমি লিখেছি যে পার্টিসিপেলের 3টে ভাগ, একটা প্রেজেন্ট পার্টিসিপল। তো এই প্রেজেন্ট পার্টিসিপেলের সঙ্গে সবসময় আইএনজি ইউজড হবে। বোঝা গেছে? আর 2 নম্বর ভাবটা দেখো লিখেছি যে পাস্ট পার্টিসিপল। তো এই পাস্ট পার্টিসিপলের সঙ্গে সবসময় হবে ইডি অথবা ইএনও হতে পারে, পাস্ট পার্টিসিপলের সঙ্গে ইএনও হতে পারে। আর পারফেক্ট পার্টিসিপলটা কি হবে? হ্যাভিং প্লাস V3। বোঝা গেছে? V3 মানে কি? তোমরা জানো যে V1 মানে প্রেজেন্ট, V2 মানে পাস্ট, আর V3 মানে পাস্ট পারফেক্ট। বোঝা গেছে? পাস্ট পারফেক্ট। তাহলে তোমরা দেখে নাও যে প্রেজেন্ট পার্টিসিপলের সঙ্গে সবসময় ইউজ হবে আইএনজি, পাস্ট পার্টিসিপলের সঙ্গে সবসময় ইউজ হবে ইডি, তবে কোনো কোনো ক্ষেত্রে ইএন হতে পারে, আর পারফেক্ট পার্টিসিপলের সঙ্গে হবে হ্যাভিং প্লাস V3। বোঝা গেছে? তাহলে এই ছিল পার্টিসিপল, যে পার্টিসিপল কাকে বলে, পার্টিসিপল কয় প্রকার, এবং কখন আইএনজি ইউজড হবে, কখন ইডি হবে এবং কখন ইএন হবে, এবং পারফেক্ট পার্টিসিপল তার সঙ্গেই বা কি ইউজ করব, সেটা গেল
এই আলোচনায়। এরপর আমরা দেখব যে ইউজ অফ পার্টিসিপল বা পার্টিসিপলকে আমরা কখন, কোথায়, কিভাবে ব্যবহার করতে পারবো। তাহলে চলো এবার আমরা দেখে নিই। তোমরা দেখলে যে পার্টিসিপেলের তিনটে ভাগ পেলে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল। তো আমরা এখন দেখব যে এই যে 1 নম্বর ভাগটা প্রেজেন্ট পার্টিসিপল, সেই প্রেজেন্ট পার্টিসিপলকে আমরা কোথায়, কখন, কিভাবে ব্যবহার করতে পারবো। দেখো, ইউজ অফ প্রেজেন্ট পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপলকে আমরা কখন, কোথায়, কিভাবে ব্যবহার করতে পারবো। তো 1 নম্বর ব্যবহারটা দেখো, when a verb ends in single e, যখন কোনো ভার্বের শেষে একটা ই থাকবে, this e is dropped before ing। তোমরা জানো যে আমি তোমাদেরকে একটু আগেই বলে দিলাম যে প্রেজেন্ট পার্টিসিপলের সঙ্গে আইএনজি যোগ করতে হবে বা প্রেজেন্ট পার্টিসিপলের সঙ্গে সবসময় আইএনজি ইউজড হয়। তো দেখো সেই রুলসটা এখানে কিভাবে বলেছে যে when a verb ends in single e, যখন কোনো ভার্বের শেষে একটি সিঙ্গেল ই থাকবে, মানে একটি মাত্র ই থাকবে, this e is dropped before ing, তখন কি হবে, সেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হওয়ার আগে সেই ইটা অমিট হয়ে যাবে বা সেই ইটার আর কোনো ব্যবহার থাকবে না। বোঝা গেছে? তাহলে 1 নম্বর রুলসটা কি, যে যখন কোনো ভার্বের শেষে একটা ই থাকবে তখন সেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হওয়ার আগে সেই ইটা অমিট হয়ে যাবে বা সেই ইটার আর কোনো ব্যবহার থাকবে না। তো সেই ধরনের ভার্বগুলো কি, চলো দেখো এক্সাম্পল দেখো। ধরো আমি তোমাদের বললাম যে আর্গিউ। দেখো আর্গিউ একটা ভার্ব, ARGUE, তাহলে এই ভার্বের শেষে কি আছে, দেখো একটা ই আছে। আর রুলে কি বলেছে যে ভার্ব যার শেষে একটা ই থাকবে সেই ইটা ড্রপড হয়ে যাবে। কখন ড্রপড হবে, আইএনজি যুক্ত হওয়ার আগে। তাহলে এই আর্গু, এই ভার্বের সঙ্গে যদি আমি আইএনজি যুক্ত করে প্রেজেন্ট পার্টিসিপল করি তাহলে কি হবে, দেখো ARGUING, আর্গুইং। দেখো যখন আইএনজি যুক্ত হয়ে প্রেজেন্ট পার্টিসিপল হলো তখন তার আগে ইটা দেখো ড্রপড হয়ে গেছে বা ইটা অমিট হয়ে গেছে, কারণ যখন এই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে প্রেজেন্ট পার্টিসিপল করা হবে তখন ইটা অমিট হয়ে যাবে। বোঝা গেছে? এছাড়াও ধরো আরো কিছু ভার্ব আছে, হেট। আমি যদি বলি হেট, তাহলে আইএনজি যুক্ত করলে কি হবে, HATING, হেটিং। তখন কিন্তু HATEING হবে না, কারণ এটা অমিট হয়ে যাবে। নেক্সট দেখো আমি যদি বলি লাভ, তাহলে কি হবে, লাভিং। লাভিং আমরা কি লিখি, LOVING, লাভিং, তাই তো? কারণ রুলসে বলে দিয়েছে যে যদি কোনো ভার্ব তার শেষে সিঙ্গেল একটা ই থাকে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল করতে গেলে বা আইএনজি যুক্ত করতে গেলে তার আগের সেই ইটা ড্রপড হয়ে যাবে বা অমিট হয়ে যাবে। আচ্ছা, তাহলে তোমরা দেখলে যে আর্গিউ, হেট আর লাভ এই ধরনের ভার্ব। কিন্তু আরো কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর সঙ্গে কিন্তু ইটা অমিট হবে না, ই থাকবে এবং তারপরে আইএনজি যুক্ত হবে। সেরকম দুটো ভার্ব আছে, সেটা দেখে নাও। দেখো আমি যদি বলি এজ, AGE, এজ, তাহলে এই এজের সঙ্গে যদি আইএনজি যুক্ত করতে হয় তাহলে কি হবে, AGEING। তখন কিন্তু এই ইটা আর ড্রপড হবে না বা অমিট হবে না। এই দুটি ব্যতিক্রম, একটা হচ্ছে এজ আর অন্যটি হচ্ছে ডাই, DYE, ডাই। দেখো আমি যদি ডাইকে ডাইং করি তাহলে কি হবে, DY, বোঝা গেছে, DYEING, ডাইং। তখন কিন্তু এই এজ এবং ডাইং এই দুটি ভার্ব ব্যতিক্রম। এই দুটি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে যদি তুমি প্রেজেন্ট পার্টিসিপল করতে যাও তাহলে কিন্তু তখন ইটা কিন্তু আর অমিট হবে না, ইটা কিন্তু তখন ইউজড হবে। তো তোমরা ব্যতিক্রমটা মনে রেখো যে রুলসটা হচ্ছে ভার্বের শেষে যদি সিঙ্গেল ই থাকে তাহলে সেই ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত হওয়ার আগে বা আইএনজি যুক্ত হওয়ার আগে সেই ইটা অমিট হয়ে যাবে বা ইটা ড্রপড হয়ে যাবে। কিন্তু তার কিছু এক্সাম্পল দেখে নিলে যে আর্গিউ, হেট, লাভ। কিন্তু এজ এবং ডাই এই দুটি ভার্ব এক্সেপশনাল বা ব্যতিক্রম, কারণ এদের ক্ষেত্রে আইএনজি করার সময় বা আইএনজি যুক্ত করার সময় ইটা কিন্তু অমিট হবে না, ইটা তখন থেকেই যাবে। বোঝা গেছে? তো এই ছিল 1 নম্বর রুলস। এরপরে চলো আমরা দেখে নিই যে পরে আর কোন ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব। দেখো 2 নম্বর রুলসটা দেখো,
when a verb of one syllable, যখন একটি ভার্ব থাকবে এবং সেই ভার্বটা কেমন হবে, ওয়ান সিলেবল ভার্ব হবে বা এক দল বিশিষ্ট ভার্ব হবে, হ্যাজ ওয়ান ভাওয়েল, এবং সেই ভার্বটার মধ্যে হ্যাজ ওয়ান ভাওয়েল, একটি মাত্র ভাওয়েল থাকবে। তোমরা ভাওয়েল আর কনসোনেন্ট জানো যে এ, ই, আই, ও আর ইউ, এই পাঁচটি হলো ভাওয়েল, আর বাকি যে 21টা অ্যালফাবেট আছে বি, সি, ডি এরকম, এগুলো হচ্ছে সব কনসোনেন্ট, তাই তো? তো দেখো 2 নম্বর রুলসটা তাহলে, যে হোয়েন এ ভার্ব অফ ওয়ান সিলেবল, যখন একটা ভার্ব থাকবে সেই ভার্বটা কেমন হবে, ওয়ান সিলেবল বিশিষ্ট বা এক দল বিশিষ্ট একটি ভার্ব হবে, হ্যাজ ওয়ান ভাওয়েল, এবং সেই একদল বিশিষ্ট ভার্বটির মধ্যে একটি ভাওয়েল থাকবে, অ্যান্ড এন্ডস ইন আ সিঙ্গেল কনসোনেন্ট, এবং সেই ভার্বটা কেমন হবে, যার শেষে একটা সিঙ্গেল কনসোনেন্ট থাকবে। বোঝা গেছে? একদল বিশিষ্ট একটা ভার্ব হবে, ভার্বটার মধ্যে একটা ভাওয়েল থাকবে, এবং ভার্বের শেষে কি থাকবে, এন্ডস ইন আ সিঙ্গেল কনসোনেন্ট, ভার্বটার শেষে থাকবে একটা কনসোনেন্ট। দিস কনসোনেন্ট ইজ ডাবলড বিফোর আইএনজি, আর কি হবে, আইএনজি যুক্ত হওয়ার আগে সেই কনসোনেন্টটা ডাবল হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে 2 নম্বর রুলসটা কি, যে যদি হোয়েন এ ভার্ব অফ ওয়ান সিলেবল, যখন একদল বিশিষ্ট একটি ভার্ব হবে এবং সেই ভার্বের মধ্যে থাকবে একটি ভাওয়েল, আর কি হবে, এন্ডস ইন আ সিঙ্গেল কনসোনেন্ট, আর সেই ভার্বটা শেষে থাকবে একটা কনসোনেন্ট, তখন সেই ক্ষেত্রে কি হবে, আইএনজি যুক্ত হওয়ার আগে বা প্রেজেন্ট পার্টিসিপল হওয়ার আগে সেই যে ভার্বের শেষে কনসোনেন্ট থাকছে একটা সিঙ্গেল কনসোনেন্ট, সেই সিঙ্গেল কনসোনেন্টটা কিন্তু তখন ডাবল হয়ে যাবে। বোঝা গেছে তাহলে? তো চলো দেখো কয়েকটা এক্সাম্পল দেখো, তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। দেখো আমি যদি লিখি হিড, HID হিড, তাহলে এটা কি, দেখো একটা হিড সিলেবেল কটা, একটি সিলেবেল, তাহলে ওয়ান সিলেবেল বিশিষ্ট একটা ভার্ব বা এক দল বিশিষ্ট একটা ভার্ব, তাই তো? ফার্স্ট বলেছে দেখো যে হোয়েন এ ভার্ব অফ ওয়ান সিলেবেল, ফার্স্ট কন্ডিশনটা কি, যে একটা একদল বিশিষ্ট ভার্ব হতে হবে, তাহলে হিডটা কি, একটা একদল বিশিষ্ট ভার্ব। নেক্সট কন্ডিশন দেখো, হ্যাজ ওয়ান ভাওয়েল, তার মধ্যে কি থাকবে, একটা ভাওয়েল থাকবে। আচ্ছা হিডের মধ্যে দেখো আই, একটা ভাওয়েল, তাহলে একটা ভাওয়েলও রয়েছে, তো সেকেন্ড কন্ডিশন ফুলফিল। নেক্সট কি বলেছে, অ্যান্ড এন্ডস ইন আ সিঙ্গেল কনসোনেন্ট, যার শেষে থাকবে একটি মাত্র কনসোনেন্ট, শেষে দেখো ডি আছে, আর ডি কি, ডি একটা কনসোনেন্ট, তাহলে 3টে কন্ডিশন ফুলফিল হয়েছে। তারপরে কি হবে, দিস কনসোনেন্ট ইজ ডাবল বিফোর আইএনজি, তাহলে এরকম যদি একটা ভার্ব থাকে তাহলে তার সঙ্গে যখন আইএনজি যুক্ত হবে বা প্রেজেন্ট পার্টিসিপল করা হবে সেই ভার্বটাকে, তখন কি হবে, শেষের যে সিঙ্গেল কনসোনেন্ট আছে সেটি আইএনজি যুক্ত হওয়ার আগে ডবল হয়ে যাবে এবং তারপরে আইএনজি যুক্ত হয়ে প্রেজেন্ট পার্টিসিপল হবে। বোঝা গেছে? তাহলে দেখো এর সঙ্গে যদি আমি আইএনজি যুক্ত করি তাহলে কি হবে, HID হিড প্লাস আইএনজি সমান কি হবে, হিডিং। হিডিং বানানটা তখন কি হবে, দেখো এই যে ডি বা কনসোনেন্টটা তখন হয়ে যাবে ডাবল। বোঝা গেছে? নেক্সট আরেকটা দেখো, আমি যদি লিখি বিগিন, দেখো আমি লিখেছি বিগিন, তো বিগিন এটা কি, সিঙ্গেল সিলেবল, তাই তো, বা ওয়ান সিলেবল, বিগিন একটাই সিলেবল আছে। তো দেখো একটা সিলেবল পেয়েছি, তারপরে কি আছে, দেখো দুটো ভাওয়েল আছে, কিন্তু তার আগে একটা ভাওয়েল তো থাকতেই হবে, তো ভাওয়েলও আছে, তারপরে শেষে একটা কনসোনেন্ট থাকতে হবে। দেখো এন আছে, এন একটা কনসোনেন্ট, তাহলে কি হবে, এর সঙ্গে যদি আমি আইএনজি যুক্ত করি তাহলে হয়ে যাবে কি, বিগিনিং। তো বিগিনিং যখন হবে তখন কি হবে, স্পেলিংটা শেষের যে কনসোনেন্ট সেটা হয়ে যাবে ডাবল এবং তারপরে একটা আইএনজি যুক্ত হয়ে হবে প্রেজেন্ট পার্টিসিপল। বোঝা গেছে? নেক্সট আরেকটা এক্সাম্পল দেখো, আমি যদি লিখি স্টপ, তাহলে স্টপ কি, একটা ভার্ব, তার শেষে দেখো একটা কনসোনেন্ট আছে, ভার্বটা ওয়ান সিলেবল, তাই তো, স্টপ একটা ওয়ান সিলেবল ভার্ব, তার মধ্যে একটা ভার্বেলও আছে দেখো ও, আর শেষে একটা কনসোনেন্টও আছে, তাহলে 3টে কন্ডিশন ফুলফিল। প্লাস তার সঙ্গে যদি আমি আইএনজি যুক্ত করি তাহলে কি হয়ে যাবে, স্টপিং, স্পেলিংটা কি হবে, STOPPING, স্টপিং, শেষের কনসোনেন্টটা হয়ে যাবে ডাবল। বোঝা গেছে? তাহলে 2 নম্বর রুলসটা কি, যে যদি একটা ভার্ব থাকে এবং সেই ভার্বটাকে হতে হবে ওয়ান সিলেবল বিশিষ্ট এবং সেই ভার্বের মধ্যে একটি ভাওয়েল থাকতে হবে
এবং সেই ভার্বের শেষে থাকতে হবে একটি কনসোনেন্ট। যদি সেগুলো সবগুলো থাকে, সবগুলো কন্ডিশন যদি ফুলফিল হয়, তাহলে সেই ভার্বটির সঙ্গে যখন আইএনজি যুক্ত হয়ে প্রেজেন্ট পার্টিসিপল হবে, তখন এই শেষের যে কনসোনেন্টটি থাকবে সেই কনসোনেন্টটি তখন ডবল হয়ে যাবে, তারপরে তার সঙ্গে আইএনজি যুক্ত হবে। বোঝা গেছে? তাহলে এটাই ছিল 2 নম্বর নিয়মটা। এরপর চলো আমরা দেখে নিই যে আর কোন কোন ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব। দেখো 3 নম্বর নিয়মটা দেখো, ভার্বস অফ 2 or more syllable। একটা ভার্ব হবে, সেই ভার্বটা কেমন হবে? দুটি বা তার বেশি সিলেবল বিশিষ্ট বা দুটি বা তার বেশি দল বিশিষ্ট এরকম একটা ভার্ব হতে হবে। হুজ লাস্ট সিলেবল কন্টেন্টস অনলি ওয়ান ভাওয়েল। ঠিক আছে, যদি দুটো সিলেবল বিশিষ্ট একটা ভার্ব হয় বা তার বেশি সিলেবল বিশিষ্ট একটা ভার্ব হয়, তাহলে কি হবে? যার, হুজ মানে যার, লাস্ট সিলেবল, যার শেষ দলটা বা শেষ সিলেবলটা কন্টেন্টস অনলি ওয়ান ভাওয়েল, যার শেষ দলটায় বা শেষ সিলেবলে একটি মাত্র ভাওয়েল থাকবে। অ্যান্ড এন্ডস ইন এ সিঙ্গেল কনসোনেন্ট, এবং যার শেষে থাকবে একটা সিঙ্গেল কনসোনেন্ট ইজ ডাবল। কি হবে? আইএনজি যুক্ত হওয়ার আগে সেই কনসোনেন্টটা ডাবল হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে 3 নম্বর রুলসটা কি, যে যদি একটা ভার্ব হয় সেটি দুই বা তার বেশি দল বিশিষ্ট, তাহলে কি হবে? হুজ লাস্ট সিলেবল কন্টেন্টস অনলি ওয়ান ভাওয়েল। তাহলে যদি দুটি দল হয় তাহলে তার শেষ দলটার মধ্যে থাকতে হবে একটা ভাওয়েল। অথবা যদি 3টি দল হয় তাহলে কি হবে? তার শেষ দলটার মধ্যে একটা ভাওয়েল অবশ্যই থাকতে হবে। অ্যান্ড এন্ডস ইন আ সিঙ্গেল কনসোনেন্ট, এবং সেই দলটার শেষে কি থাকতে হবে? একটা কনসোনেন্ট থাকতে হবে। এবং যখন আইএনজি যুক্ত হয়ে প্রেজেন্ট পার্টিসিপল করা হবে, তার আগে সেই কনসোনেন্টটা হয়ে যাবে ডবল। বোঝা গেছে? তো চলো দেখো একটা এক্সাম্পল দেখো। দেখো আমি যদি লিখি অ্যাডমিট, দেখো আমি লিখেছি অ্যাডমিট, তাহলে এটা একটা ভার্ব। তো এই ভার্বটার মধ্যে কটি দল আছে বা কটা সিলেবল আছে? দেখো অ্যাড আর মিট, দুটো সিলেবল আছে। তো যখন দুটো সিলেবল আছে, দেখো কন্ডিশন কি রয়েছে, যে ভার্বস অফ 2 or more সিলেবল, যদি দুটি বা তার বেশি সিলেবল হয়, হুজ লাস্ট সিলেবল কন্টেন্টস অনলি ওয়ান ভাওয়েল, তার শেষ সিলেবলের মধ্যে একটা ভাওয়েল কিন্তু অবশ্যই থাকতে হবে। তাহলে এর শেষ সিলেবলটি কি? দেখো অ্যাড মিট, শেষ সিলেবল বা লাস্ট সিলেবল হচ্ছে মিট। তো মিটের মধ্যে দেখো একটা ভাওয়েল কিন্তু আছে, তাহলে কন্ডিশন ফুলফিল। তারপরে কি বলেছে? অ্যান্ড এন্ডস ইন আ সিঙ্গেল কনসোনেন্ট, এবং যার শেষে একটা সিঙ্গেল কনসোনেন্ট থাকতে হবে বা শেষে একটি কনসোনেন্ট থাকতেই হবে। তো দেখো অ্যাডমিট শেষে কি আছে? টি, আর টি কি? একটা কনসোনেন্ট। তাহলে পুরোপুরি কন্ডিশন ফুলফিল। এরপরে কি হবে? এরপরে যদি এর সঙ্গে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত করা হয়, তাহলে তার আগে এই যে সিঙ্গেল কনসোনেন্টটা দেখতে পাচ্ছ সেটা হয়ে যাবে ডবল। তো দেখো আমি যদি অ্যাডমিট তার সঙ্গে আইএনজি যুক্ত করি, তাহলে কি হবে? অ্যাডমিটিং এমআই, তাহলে দেখো এই যে শেষে টিটা ছিল সেটা কিন্তু ডাবল হয়ে গেল, তাই তো? তাহলে তোমরা দেখলে যে 3 নম্বর রুলসটা কি, যে একটা দুই দল বিশিষ্ট বা তার বেশি দল বিশিষ্ট ভার্ব হতে পারে, এবং সেই ভার্বের শেষে কি থাকবে? শেষ সিলেবল কন্টেন্টস অনলি ওয়ান ভাওয়েল, সেই ভার্বের যে শেষ সিলেবল হবে বা লাস্ট দলটা হবে বা লাস্ট সিলেবলটা হবে, সেই সিলেবলের মধ্যে একটা ভাওয়েল অবশ্যই থাকতে হবে, এবং শেষে একটা সিঙ্গেল কনসোনেন্ট থাকতে হবে বা একটা কনসোনেন্ট থাকতে হবে। এবং তারপরে যদি আইএনজি যুক্ত করা হয়, তাহলে কি হবে? এই যে সিঙ্গেল কনসোনেন্টটা দেখতে পাচ্ছ সেটা তখন ডাবল হয়ে যাবে এবং তারপরে আইএনজি হবে। বোঝা গেছে? তো চলো এরপর আমরা দেখে নিই এরপরে আর কোন ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব। দেখো when a final l after a single vowel is found, the l is double। তার মানে কি? when a final l after a single vowel, যখন একটা ভাওয়েলের পরে একটা এল দেখা যাবে, সিঙ্গেল এল, যদি এরকম কোনো ভার্ব তোমরা পাও যে সেই ভার্বের আগে একটা ভাওয়েল আছে এবং তারপরে একটা এল আছে, তাহলে কি হবে? দ্য এল ইজ ডাবল, তাহলে সেই এলটা ডবল হয়ে যাবে। কখন ডবল হবে? আইএনজি যুক্ত হওয়ার আগে। বোঝা গেছে? যে when a final l after a single vowel, যখন একটা ভাওয়েলের পর কোনো এল থাকবে তখন কি হবে? দ্য এল ইজ ডাবল, তখন আইএনজি যুক্ত হওয়ার আগে বা প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত করার আগে সেই এলটা হয়ে যাবে ডাবল। বোঝা গেছে? তো
তো চলো দেখো এক্সাম্পল দেখো। দেখো আমি যদি লিখি যে সিগন্যাল, সিগন্যাল যদি আমি লিখি তাহলে এর মধ্যে দেখো একটা ভাওয়েল তোমরা দেখতে পাচ্ছ, শেষে আছে এল, শেষে এল দেখতে পাচ্ছ, তার আগে দেখো একটা ভাওয়েল আছে এ, আর বলা হয়েছে কি হোয়েন এ ফাইনাল এল, মানে কি শেষে থাকবে একটা এল, তো শেষে এল আছে। আফটার এ সিঙ্গেল ভাওয়েল, সেই এলটা কোথায় থাকবে, একটা ভাওয়েলের পরে, তো দেখো তার আগে একটা এ, আর এ কি, এ একটা ভাওয়েল, তাহলে কি হবে, তাহলে এর সঙ্গে যদি আইএনজি যুক্ত করা হয় তাহলে এই এলটা হয়ে যাবে ডাবল। তো দেখো সিগন্যালিং, বোঝা গেছে? তাহলে বোঝা গেল যে যদি কখনো কোনো ভার্বের শেষে এল থাকে এবং ঠিক তার আগে যদি একটা ভাওয়েল থাকে তাহলে তার সঙ্গে আইএনজি যুক্ত করা হলে এই যে শেষের এল সেটা তখন ডাবল হয়ে যাবে। নেক্সট আরেকটা দেখো, আমি যদি লিখি যে ট্রাভেল, ট্রাভেল, তো দেখো শেষে এল, তার আগে কি আছে একটা ই, আর ইটা কি, ই একটা ভাওয়েল, প্লাস যদি আমি আইএনজি যুক্ত করি তাহলে কি হবে, ট্রাভেলিং, এলটা তখন ডাবল হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে এই ছিল 4 নম্বর রুলস। তো নেক্সট চলো দেখো যে আর কোন ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপেলকে ব্যবহার করতে পারি। দেখো 5 নম্বর রুলসে দেখো, আইএনজি, আইএনজি মানে কি প্রেজেন্ট পার্টিসিপল, ক্যান বি অ্যাডেড টু অ্যাডভার্ব এন্ডিং ইন ওয়াই। আইএনজি বা প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত করা হয় অ্যাডভার্বের সঙ্গে যখন অ্যাডভার্বের শেষে ওয়াই থাকে। তোমরা জানো সাধারণত যে এল ওয়াই এন্ডিং ওয়ার্ডগুলোকে বলা হয় অ্যাডভার্ব। তো সেই অ্যাডভার্বের সঙ্গে যার শেষে ওয়াই থাকবে তার সঙ্গে যখন আইএনজি যুক্ত করা হয় তখন কি হয়, উইদাউট অ্যাফেক্টিং দ্য স্পেলিং অফ দ্য ভার্ব, তখন ভার্বের যে স্পেলিং থাকে, যেমন তোমরা এতক্ষণ দেখছিলে যে ই থাকলে এক রকমের হয়, এল থাকলে এক রকমের হয়, এল থাকলে কি হয় ডাবল হয়ে যায়, বা সিঙ্গেল ডাবল, এরকম অনেকগুলো রুলস তোমরা পেলে। তো এই রুলসটা বলছে যে যখন কোনো অ্যাডভার্বের সঙ্গে বা অ্যাডভার্বের সাথে, মানে অ্যাডভার্বের শেষে যে ওয়াই থাকছে তার সাথে যখন আইএনজি যুক্ত হবে তখন স্পেলিং এর কোনো পরিবর্তন হবে না, স্পেলিং যেমন আছে ঠিক সেই রকমই থাকবে, তার সঙ্গে শুধুমাত্র প্রেজেন্ট পার্টিসিপল বা আইএনজি অ্যাডিং হয়ে যাবে। বোঝা গেছে? তো দেখো এক্সাম্পল দেখো, আমি যদি লিখি যে লে, দেখো লে শেষে কি আছে, ওয়াই আছে একটা, তাহলে এরপর যদি আমি আইএনজি যুক্ত করি তাহলে কি হয়ে যাবে, লেইং, এল এ ওয়াই আইএনজি, লেইং। বোঝা গেছে? অথবা ধরো আমি লিখলাম ক্যারি, দেখো শেষে কি আছে ওয়াই, প্লাস তার সঙ্গে যদি আমি আইএনজি যুক্ত করি তাহলে কি হবে, ক্যারিং। তো দেখো এখানে কিন্তু স্পেলিং এর কোনো পরিবর্তন ঘটেনি। নেক্সট আরেকটা দেখো, আমি যদি লিখি এনজয়, ঠিক আছে, এনজয় প্লাস আইএনজি তাহলে কি হবে, এনজয়িং। তো দেখো এই যে লে বা ক্যারি অথবা এনজয়, এদের সঙ্গে আইএনজি যুক্ত করলে এদের স্পেলিং এর কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তোমরা দেখো কোথাও কিন্তু স্পেলিং এর কোনো পরিবর্তন হয়নি, ঠিক যেমন স্পেলিংটা সেই রকমই আছে, শুধু তার সঙ্গে আইএনজিটা যুক্ত হয়ে গেছে। বোঝা গেছে? তাহলে 4 নম্বর রুলসটা কি, যে যদি কোনো অ্যাডভার্ব বা শেষে যদি ওয়াই থাকে এরকম কোনো ওয়ার্ডের সঙ্গে যদি আইএনজি যুক্ত হয় তাহলে সেই ক্ষেত্রে স্পেলিং এর কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র আইএনজি যুক্ত হয়ে প্রেজেন্ট পার্টিসিপল গঠিত হবে। বোঝা গেছে? নেক্সট চলো এরপরে দেখি আর কোন ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বা আইএনজি ব্যবহার করতে পারি। দেখো 6 নম্বর রুলসটা দেখো, উইথ ভার্বস অফ নোয়িং অ্যান্ড থিঙ্কিং। এই নোয়িং ভার্ব এবং থিঙ্কিং ভার্বের সঙ্গে কিভাবে প্রেজেন্ট পার্টিসিপল ইউজড হবে সেটাই এখানে বলা হয়েছে। তো দেখো উইথ ভার্বস অফ নোয়িং অ্যান্ড থিঙ্কিং, তো এই নোয়িং এবং থিঙ্কিং ভার্ব কোনগুলো, নো, আর দেখো থিঙ্ক আর বিলিভ। তো এই নো, থিঙ্ক এবং বিলিভ এগুলো হচ্ছে নোয়িং এবং থিঙ্কিং ভার্ব, আর এই ভার্বগুলোর সঙ্গে প্রেজেন্ট পার্টিসিপল ইজ ইউজ, প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহৃত হবে। বোঝা গেছে? তাহলে যে নোয়িং ভার্ব এবং থিঙ্কিং ভার্ব, নো, থিঙ্ক আর বিলিভ, এই ভার্বগুলোর সঙ্গে প্রেজেন্ট পার্টিসিপল ইউজড হয়। তো দেখো এক্সাম্পলটা দেখো, আমি কি লিখেছি যে হি ওয়ান্টস টু মেক অ্যান ইমপ্রেশন অন সীতা, টুক হার টু দ্য জু। তাহলে দেখতে পাচ্ছ তোমরা এখানে কি বলা হয়েছে, যে নোয়িং ভার্ব অর থিঙ্কিং ভার্ব। তাহলে এখানে দেখো ওয়ান্টস বলা হয়েছে একটা, হি ওয়ান্টস টু মেক অ্যান ইমপ্রেশন অন সীতা,
সীতার প্রতি তার যে ইমপ্রেশনটা, তাহলে একটা থিঙ্কিং রয়ে যাচ্ছে, মানে এটা একটা থিঙ্কিং ভার্বের উদাহরণ। টুক হার টু দ্য জু, তারপরে তাকে জুতে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে যখন তোমরা এই নোয়িং ভার্ব বা থিঙ্কিং ভার্ব পাচ্ছ, তখন কি হবে? প্রেজেন্ট পার্টিসিপেল। এই টুকটা কি? টুকটা তো পাস্ট, তাই এই টুকটা এখানে হবে না। এখানে তাহলে হবে কি? টেকিং, TAKING। বোঝা গেছে যে যখন কোনো ভার্ব হবে সেটা নোয়িং বা থিঙ্কিং ভার্ব হিসেবে বিবেচিত হবে, তখন সেই ভার্বের সঙ্গে প্রেজেন্ট পার্টিসিপেল ইউজড হবে। সেখানে কিন্তু কোনো পাস্ট বা পাস্ট পার্টিসিপেল কোনো কিছু ইউজড হবে না। বোঝা গেছে? তো নেক্সট চলো এরপরে দেখি যে আর কোথায় আমরা প্রেজেন্ট পার্টিসিপেল ব্যবহার করতে পারবো। দেখো 7 নম্বর রুলসে দেখো, উইথ দ্য ভার্ব উইথ ডেজায়ার, ওয়ান্ট অ্যান্ড হোপ। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে উইথ, ডেজায়ার, ওয়ান্ট এবং হোপ এই ভার্বগুলোর সঙ্গে প্রেজেন্ট পার্টিসিপেল ইজ ইউজড, প্রেজেন্ট পার্টিসিপেল ইউজড হবে। বোঝা গেছে? তো দেখো এক্সাম্পলটা দেখো, পিপল উইশ টু গো অন দ্য ট্যুর। লোকজনেরা ভাবছিল বা চিন্তা করেছিল যে তারা ঘুরতে যাবে। টেক দেয়ার প্রিপারেশন থ্রু আউট দ্য ইয়ার, তাই তারা সারা বছর ধরে প্রিপারেশন নিচ্ছিল ঘুরতে যাওয়ার জন্য। তাহলে দেখো তোমরা এখানে উইশ ভার্ব পেয়ে গেছো, তাই তো? আর বলা আছে রুলসে দেখো যে যদি উইশ, ডেজায়ার, ওয়ান্ট, হোপ এই ভার্বগুলো থাকে তাহলে কি হবে? প্রেজেন্ট পার্টিসিপেল ইউজ হবে। তাহলে যখন উইশ ভার্ব পেয়ে গেছো তখন তার সঙ্গে কি হবে? প্রেজেন্ট পার্টিসিপেল। তাহলে এই টেকটা কি এখানে ভুল, এই টেক ভার্বটা হবে না, এর সঙ্গে কি হবে? প্রেজেন্ট পার্টিসিপেল। টেক ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে প্রেজেন্ট পার্টিসিপেল ইউজ করতে হবে। বোঝা গেছে? আর কেন হবে? কারণ রুলে বলা আছে যে উইশ, ডেজায়ার, ওয়ান্ট এবং হোপ এই ভার্বগুলো যদি থাকে তাহলে তার সঙ্গে প্রেজেন্ট পার্টিসিপেল ইউজ হবে। তো চলো এরপর আমরা দেখি যে আর কোন ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপেল ব্যবহার করব। দেখো 8 নম্বর রুলসে দেখো কি বলেছে যে হোয়েন টু অ্যাকশন বাই দ্য সেম সাবজেক্ট, একই ব্যক্তির দ্বারা বা বস্তুর দ্বারা যখন দুটি কাজ করা হবে, ঠিক আছে? হোয়েন টু অ্যাকশন বাই দ্য সেম সাবজেক্ট, একই সাবজেক্টের দ্বারা যখন দুটি কাজ করা হবে সাইমালটেনিয়াসলি, অকার সাইমালটেনিয়াসলি, এবং সেই ঘটনাগুলো যখন পরপর ঘটছে, একই সঙ্গে পরপর ঘটছে, it is usually possible to express one of them by a present participle। তখন কি হবে? যখন দুটি ঘটনা একই সঙ্গে পরপর ঘটছে তখন একটি ঘটনাকে প্রকাশ করার জন্য একটা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে হবে। বোঝা গেছে? তাহলে যে যদি কোনো কাজ when two action, যখন একই ব্যক্তির দ্বারা বা একই বস্তুর দ্বারা, when two action by the same subject, একই সাবজেক্টের দ্বারা যখন দুটি কাজ করা বোঝাবে এবং সেই কাজ দুটো যদি পরপর হতে থাকে তাহলে কি হবে? তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে একটি ঘটনাকে প্রকাশ করতে হবে। বোঝা গেছে? তো দেখো এক্সাম্পলটা দেখো কি লিখেছি যে হি হোল্ডস দ্য রোপ উইথ ওয়ান হ্যান্ড, সে এক হাত দিয়ে দড়িটাকে ধরে রয়েছে, অ্যান্ড স্ট্রেচেস আউট দ্য আদার, এবং অন্য হাতটিকে প্রসারিত করেছে টু দ্য বয় ইন দ্য ওয়াটার, বাচ্চাটিকে ধরার জন্য জলের মধ্যে। হয়তো সেই বাচ্চাটি জলে ডুবে যাচ্ছে, তো সেই জন্য সে এক হাত দিয়ে একটা দড়ি ধরেছে এবং আর এক হাত দিয়ে বাচ্চাটিকে ধরেছে যাতে সে না ডুবে। তাহলে দেখো একসঙ্গে দুটো কাজ হচ্ছে, একটা হাত দিয়ে সে দড়িটাকে ধরে রয়েছে সেটা একটা কাজ, আর একটা হাত জলের দিকে প্রসারিত করে সে বাচ্চাটাকে ধরেছে, তাহলে একসঙ্গে দুটি কাজ হচ্ছে। তো এইরকম ক্ষেত্রে একটা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করে সেই কাজটাকে প্রকাশ করতে হবে। তো দেখো এখানে রয়েছে হি হোল্ডস, আমি যদি এটাকে হোল্ডিং করি, এই হোল্ডসটা এখানে ভুল, এখানে হবে কি? হোল্ডিং। কেন হবে? কারণ রুলেই বলা হয়েছে যে যদি দুটি কাজ পরপর একসঙ্গে পরপর হতে থাকে এবং একই ব্যক্তির দ্বারা যদি সেই দুটি কাজ করা হয়, তো এখানে যে দড়িটাকে ধরে রয়েছে সেই কিন্তু জলের দিকে হাতটা প্রসারিত করে বাচ্চাটিকে ধরেছে, তাহলে একই ব্যক্তি দুটি কাজ করছে। আর এইরকম ক্ষেত্রে যখন একই ব্যক্তির দ্বারা দুটি কাজ করা হবে তখন একটি কাজ প্রকাশ করতে গেলে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে হবে। আর সেই জন্য যে কাজটি প্রথমে করা হবে সেই ক্ষেত্রেই কিন্তু আমাদেরকে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে হবে। তাহলে দেখো হি হোল্ডস, তাহলে এই হোল্ডসটা এখানে ভুল, এখানে হবে হোল্ডিং, কারণ হোল্ডসটা প্রেজেন্ট পার্টিসিপল নয়। তো প্রেজেন্ট পার্টিসিপল করতে গেলে কি হবে? হোল্ডিং মানে একটা আইএনজি যুক্ত করতে হবে। বোঝা গেছে? তো চলো নেক্সট এরপর আমরা দেখি যে আর কোন ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব। দেখো 9 নম্বর রুলসে দেখো হোয়েন one action is immediately followed, when one action is immediately followed by another, যখন একটি কাজ অপরটিকে অনুসরণ করে হবে। বোঝা গেছে? when one action is immediately followed by another,
মানে কি, যখন একটি কাজ অপরটিকে অনুসরণ করে হবে বাই দ্য সেম সাবজেক্ট, একই ব্যক্তির দ্বারা বা একই বস্তুর দ্বারা বা একই সাবজেক্টের দ্বারা। তোমরা আগে একটা রুলস দেখলে যে একই সাবজেক্টের দ্বারা দুটি কাজ যখন করা হবে তখন কি হবে। তো এটাও অনেকটা সেই রকমই, যে when one action is immediately followed by another, যখন একটি কাজ হবে অন্যটিকে অনুসরণ করে বাই দ্য সেম সাবজেক্ট, আর সেই কাজগুলো কেমন হবে, একই ব্যক্তির দ্বারা বা একই বস্তুর দ্বারা অথবা একই সাবজেক্টের দ্বারা করা কোনো কাজ। দ্য ফার্স্ট অ্যাকশন, ভালো করে দেখবে, দ্য ফার্স্ট অ্যাকশন ক্যান বি অফেন এক্সপ্রেসড বাই এ প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে কি হবে, যে কাজটা প্রথমে করা হবে সেই কাজটির সঙ্গে প্রেজেন্ট পার্টিসিপল ইউজড হবে। ইন সাচ কেসেস দ্য প্রেজেন্ট পার্টিসিপল মাস্ট বি প্লেসড ফার্স্ট। আর এই ক্ষেত্রে কি করতে হবে, প্রেজেন্ট পার্টিসিপলকে অবশ্যই ফার্স্টে রাখতে হবে বা প্রথমে ইউজ করতে হবে। বোঝা গেছে তাহলে যে when one action is immediately followed by another, যখন একটি কাজ আরেকটি কাজকে অনুসরণ করবে বা দুটি কাজ পরপর হবে বাই দ্য সেম সাবজেক্ট, একই ব্যক্তি অথবা একই বস্তু অথবা একই সাবজেক্টের দ্বারা করা হবে সেই কাজগুলো, দ্য ফার্স্ট অ্যাকশন ক্যান অফেন বি এক্সপ্রেসড বাই এ প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে যে কাজটা করা হবে মানে ফার্স্ট অ্যাকশনের সঙ্গে অথবা যে কাজটা আগে করা হবে তার সঙ্গে কি হবে, প্রেজেন্ট পার্টিসিপল ইউজড হবে। আর কি হবে, ইন সাচ কেসেস দ্য প্রেজেন্ট পার্টিসিপল মাস্ট বি প্লেসড ফার্স্ট, আর সেন্টেন্সের শুরুতেই রাখতে হবে সেই প্রেজেন্ট পার্টিসিপলকে। বোঝা গেছে তাহলে যে যখন একই ব্যক্তির দ্বারা বা বস্তুর দ্বারা বা একই সাবজেক্টের দ্বারা দুটো কাজ করা হবে এবং যে কাজটা প্রথমে হবে সেই কাজটার সঙ্গে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ হবে এবং বাক্যের শুরুতেই সেই প্রেজেন্ট পার্টিসিপলকে রাখতে হবে, মানে প্রেজেন্ট পার্টিসিপল দিয়েই সেন্টেন্সটা শুরু করতে হবে। বোঝা গেছে? তো দেখো এক্সাম্পলটা দেখো আমি কি লিখেছি, যে হি টুক আউট এ রিভলভার ওপেনিং দ্য ড্রয়ার। সে একটা রিভলভার বের করলো ড্রয়ারটা খুলে। তাহলে এই এক্সাম্পলে তার প্রথম মেয়ের কাজ কোনটা, রিভলভারটা বের করা নাকি ড্রয়ারটা খোলা? তো ফার্স্ট কাজ হচ্ছে ড্রয়ারটা খোলা, তাই তো। আগে সে ড্রয়ারটা খুলেছে, তারপরে তো রিভলভার বের করেছে। ড্রয়ার না খুলে তার রিভলভারটা বেরোবে না। তাহলে ফার্স্ট কাজ কোনটা, ড্রয়ারটা খোলা। তাহলে যেটা ফার্স্ট কাজ তার সঙ্গে কি হবে, প্রেজেন্ট পার্টিসিপল ইউজড হবে। তাহলে ওপেনিং দ্য ড্রয়ার, দেখো ওপেনিং দ্য ড্রয়ারই কিন্তু আছে, তাহলে ওপেনিং আছে, প্রেজেন্ট পার্টিসিপল আছে, তো একদমই ঠিক আছে। কিন্তু দেখো এর প্লেসমেন্টটা ভুল আছে, বলেছে যে ইন সাচ কেসেস দ্য প্রেজেন্ট পার্টিসিপল মাস্ট বি প্লেস ফার্স্ট। সেন্টেন্সের স্টার্টিংয়েই কিন্তু সেই প্রেজেন্ট পার্টিসিপলকে রাখতে হবে, আর যে কাজটা আগে হবে সেই কাজের সঙ্গে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে হবে এবং প্রেজেন্ট পার্টিসিপলকে সেন্টেন্সের শুরুতে রাখতে হবে। তাহলে কি হবে, এটা হয়ে যাবে যে ওপেনিং দ্য ড্রয়ার, ওপেনিং দ্য ড্রয়ার এই কথাটা আগে আসবে, তারপরে হবে হি টুক আউট এ রিভলভার, হি টুক আউট এ রিভলভার। বোঝা গেছে? তাহলে 9 নম্বর রুলসটা, যে যখন একই ব্যক্তির দ্বারা বা বস্তুর দ্বারা বা সাবজেক্টের দ্বারা দুটি কাজ করা হবে এবং যে কাজটি প্রথমে হবে সেই কাজটির সঙ্গে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ হবে এবং সেই প্রেজেন্ট পার্টিসিপলকে সেন্টেন্সের স্টার্টিংয়েই ইউজ করতে হবে। বোঝা গেছে? তো এই ছিল তোমাদের প্রেজেন্ট পার্টিসিপলের যে ইউজড বা প্রেজেন্ট পার্টিসিপলকে আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, সেগুলো হচ্ছে এই 9টা ক্ষেত্র যেখানে আমরা প্রেজেন্ট পার্টিসিপলকে ব্যবহার করতে পারবো। তো এরপর আমরা দেখে নেব যে পাস্ট পার্টিসিপলকে আমরা কোথায় কোথায় কখন কখন ব্যবহার করব। দেখো ইউজ অফ পাস্ট পার্টিসিপল মানে কি, যে পাস্ট পার্টিসিপলকে আমরা কখন কোথায় ব্যবহার করব। তো দেখো আমি ফার্স্টেই লিখেছি যে পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা পাস্ট পার্টিসিপল ইউজ করব। সেটা কেমন, পাস্ট পার্টিসিপল আর এসেন্সিয়াল ফর ফর্মিং পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স গঠন করার জন্য পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হয় বা পাস্ট পার্টিসিপল খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তো তোমরা জানো যে এই যে পারফেক্ট বললাম পারফেক্ট টেন্স, তো পারফেক্ট টেন্স সাধারণত 3 প্রকার, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট আর ফিউচার পারফেক্ট। তো এই প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট আর ফিউচার পারফেক্ট এই টেন্স গঠনে পাস্ট পার্টিসিপল ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ। তো দেখো আমি এক্সাম্পল লিখেছি যে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কিভাবে পাস্ট পার্টিসিপল ইউজড হয়। দেখো আমি লিখেছি যে আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, আমি আমার কাজটা শেষ করে ফেলেছি। দেখো এখানে লিখেছি ফিনিশড,
তো আমি স্টার্টিংয়েই একদম বলেছিলাম যখন পার্টিসিপল শুরু করেছিলাম যে পার্টিসিপল 3 প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল। তো সেখানে আমি বলেছিলাম যে প্রেজেন্ট পার্টিসিপলের সঙ্গে আইএনজি ইউজড হবে, তাই তো? আর এতক্ষণ ধরে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করলাম এবং তোমরা দেখলে যে সেখানে প্রতিটা ক্ষেত্রে কিন্তু আইএনজি ব্যবহার হয়েছে। নেক্সট আমি বলেছিলাম পাস্ট পার্টিসিপল, আর সেখানে বলেছিলাম পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে ইডি অথবা ইএন ব্যবহৃত হবে। ইডি ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহৃত হয়, তবে কখনো কখনো কোনো ক্ষেত্রে কিন্তু ইএন ব্যবহার করেও পাস্ট পার্টিসিপল করা হয়। তাহলে তোমরা দেখছো যে পাস্ট পার্টিসিপলের ব্যবহারটা কি, যে প্রেজেন্ট পারফেক্ট তৈরি করতে পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হচ্ছে। যেমন হচ্ছে ফিনিশড, ফিনিশডটা কি, এটা একটা পাস্ট পার্টিসিপল, তাই তো? তাহলে দেখো প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে পাস্ট পার্টিসিপল ব্যবহার হচ্ছে। তারপরে আছে পাস্ট পারফেক্ট। তো পাস্ট পারফেক্টের ক্ষেত্রে দেখো কি লিখেছি, দে হ্যাড অ্যারাইভড বিফোর দ্য স্টর্ম, তারা ঝড়ের আগেই পৌঁছে গেছে। দে হ্যাড অ্যারাইভড বিফোর দ্য স্টর্ম, তাহলে দেখতে পাচ্ছ যে পাস্ট, হ্যাডটা কি পাস্ট, আর পারফেক্ট করার জন্য অ্যারাইভড ইডি যোগ করা হয়েছে। তাহলে পাস্ট পারফেক্টের ক্ষেত্রেও পাস্ট পার্টিসিপল কিন্তু ব্যবহার হয়। নেক্সট দেখো ফিউচার পারফেক্ট। ফিউচার বলতে আমরা বুঝি শ্যাল, উইল, এই ভার্বগুলো। তো দেখো সি উইল হ্যাভ গ্র্যাজুয়েটেড বাই নেক্সট জুন, পরের বছর জুন মাসে সে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে বা সে গ্র্যাজুয়েটেড হয়ে যাবে। তো এটা একটা ফিউচারের কথা বলছে, ফিউচার পারফেক্ট। দেখো উইল আছে প্লাস তার সঙ্গে গ্র্যাজুয়েটেড ইডি যোগ করে পার্টিসিপল যোগ করা হয়েছে, বোঝা গেছে? তাহলে যে পাস্ট পার্টিসিপল আমরা কিভাবে ইউজ করবো, পাস্ট পার্টিসিপল প্রথমেই পারফেক্ট টেন্সের ক্ষেত্রে পাস্ট পার্টিসিপল ইউজ করা হচ্ছে, আর পারফেক্ট টেন্স তিনটে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট আর ফিউচার পারফেক্ট, এবং প্রত্যেকটা ভাগের আমি এক্সাম্পল দিয়ে তোমাদের বলে দিয়েছি যে কোন ক্ষেত্রে কিভাবে ব্যবহার হবে। নেক্সট চলো এবার আমরা দেখি যে আর কোন ক্ষেত্রে আমরা পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। দেখো 2 নম্বর ইউজটা দেখো, প্যাসিভ ভয়েস। মানে কি, প্যাসিভ ভয়েস তৈরি করতে পাস্ট পার্টিসিপল ইউজ হবে, বোঝা গেছে? Past participle are used with the verb to be to form the passive voice. তাহলে প্যাসিভ ভয়েস করার জন্য টু বি ভার্বের সঙ্গে পাস্ট পার্টিসিপল ইউজড হবে, বুঝে গেছে? তো দেখো একটা এক্সাম্পল দেখো, মাই ফ্রেন্ড রোড দ্য লেটার, আমার বন্ধু চিঠিটি লিখেছিল। তাহলে এই সেন্টেন্সটা কি রাইট সেন্টেন্স? না, এখানে দেখো কোনো পাস্ট পার্টিসিপেলের ইউজড কিন্তু হয়নি। রোড পাস্ট টেন্স বাট পাস্ট পার্টিসিপল কিন্তু নয়। তাহলে একে যদি, আর এটা কি সেন্টেন্স, এটা অ্যাক্টিভ ভয়েস, তাই তো? অ্যাক্টিভ ভয়েস। তো আমি দেখো লিখেই দিয়েছি যে প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস করতে পাস্ট পার্টিসিপল ইউজড হয়। তাহলে তোমরা যদি এই যে অ্যাক্টিভ ভয়েসটা দেখতে পাচ্ছ বা এই সেন্টেন্সটা দেখতে পাচ্ছ, একে যদি প্যাসিভ ভয়েস করি আমরা, তাহলে কি হবে, যে দ্য লেটার ওয়াজ written by my friend, তাই তো? তাহলে দেখো প্যাসিভ ভয়েস হয়ে গেল এবং পাস্ট পার্টিসিপেলেরও কিন্তু ইউজ হয়ে গেল। এই যে ওয়াজ রিটেন, আমি বলেছিলাম তোমাদেরকে যে পাস্ট পার্টিসিপেলের সঙ্গে ইডি অথবা ইএন যোগ হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইডি হয়, তবে ইএনও কিন্তু যোগ হয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ ইএন যোগ হয়েছে, রাইট, রোট, রিটেন, আর তার আগে একটা ভিভার ওয়াজ দেখতে পাচ্ছ। তাহলে রুলে কি বলেছে, যে পাস্ট পার্টিসিপল আর ইউজড উইথ দ্য ভার্ব টু বি টু ফর্ম দ্য প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস করার জন্য তাহলে পাস্ট পার্টিসিপল ব্যবহার হচ্ছে, বোঝা গেছে? তো চলো নেক্সট, এরপর আমরা দেখি যে আর কোন ক্ষেত্রে আমরা পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। দেখো 3 নম্বর রুলসটা দেখো, পাস্ট পার্টিসিপল ক্যান বি ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। একটা অ্যাডজেক্টিভ হিসেবেও পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হয়, বোঝা গেছে? মডিফাইং নাউন অ্যান্ড প্রোনাউন, আর কি করে, নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে বা বিশেষায়িত করে। তাহলে বুঝতে পারলে যে একটা অ্যাডজেক্টিভ হিসেবেও পাস্ট পার্টিসিপল ইউজ হবে এবং সেটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে। তো চলো দেখো একটা এক্সাম্পল দেখো, আমি যদি লিখি যে হি ওয়াজ এ রিটায়ার্ড টিচার, তিনি ছিলেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তাহলে কি এই রিটায়ার্ডটা কি, দেখো পাস্ট পার্টিসিপল, কারণ ইডি আছে, আর আমরা জানি যে পাস্ট পার্টিসিপল মানে ইডি যোগ হয়। আর হি ওয়াজ আ রিটায়ার্ড টিচার, তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তাহলে এই যে রিটায়ার্ড, এই কথাটা দ্বারা কাকে মডিফাই করছে, টিচারকে। তাহলে টিচার কি এখানে
একটা নাউন। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করবে। রিটায়ার্ড এটা একটা পাস্ট পার্টিসিপল এবং এটা কাজ করছে কিসের? একটা অ্যাডজেক্টিভের কাজ করছে। এবং কাকে মডিফাই করে? দেখো বলা আছে যে নাউনকে মডিফাই করবে অথবা প্রোনাউনকে। আর এখানে টিচারটা কি? টিচার একটা নাউন। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পাস্ট পার্টিসিপল রিটায়ার্ড একটা পাস্ট পার্টিসিপল, আর রিটায়ার একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে এবং নাউন টিচার তাকে মডিফাই করছে। বোঝা গেছে? তাহলে পাস্ট পার্টিসিপল ব্যবহার ছিল এই তিনটি। এরপর আমরা দেখে নেব যে পারফেক্ট পার্টিসিপল। সেই পারফেক্ট পার্টিসিপলকে আমরা কোথায় কোথায় ব্যবহার করব। দেখো ইউজ অফ পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলের ব্যবহার তোমরা দেখেছো যে পার্টিসিপলের তিনটি ভাগ, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল। তো আমি এর মধ্যে প্রেজেন্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপলের ব্যবহার নিয়ে আলোচনা কমপ্লিট করে দিয়েছি। তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে ইউজ অফ পারফেক্ট পার্টিসিপল মানে কি? যে পারফেক্ট পার্টিসিপলের ব্যবহার। তো পারফেক্ট পার্টিসিপল বলতে তোমরা একটা জিনিস মনে রাখবে যে সবসময় হবে হ্যাভিং প্লাস V3। পারফেক্ট পার্টিসিপল যখনই বলা হবে তখন সব সময় হবে হ্যাভিং প্লাস V3। V3 মানে কি? ভার্বের থার্ড ফর্মটা, মানে প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল। বোঝা গেছে? V3 মানে কি? পাস্ট পার্টিসিপল। তো দেখো এরপর আমরা দেখব যে পারফেক্ট পার্টিসিপলের ব্যবহার। তো দেখো এক নম্বরে কি লিখেছি? এ পারফেক্ট পার্টিসিপল অলসো নোন অ্যাজ পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। পারফেক্ট পার্টিসিপলকে আবার অনেক সময় বলা হয় যে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। বোঝা গেছে? ইজ এ ভার্ব ফর্ম দ্যাট ইন্ডিকেটস অ্যান অ্যাকশন। এটা কি? এটা একটা ভার্ব ফর্ম বা ভার্বেরই এক প্রকার ভার্ব, ভার্বের একটা রূপ বলতে পারো, একটা ফর্ম, ভার্বের একটা ফর্ম। তাহলে ইজ এ ভার্ব ফর্ম, এটা একটা ভার্বের ফর্ম, দ্যাট ইন্ডিকেটস অ্যান অ্যাকশন, যেটার দ্বারা কি বোঝায়? কোনো কাজকে বোঝাবে। দ্যাট ইন্ডিকেটস অ্যান অ্যাকশন কমপ্লিটেড বিফোর অ্যানাদার অ্যাকশন। কিরকম কাজ? যে কাজটা ঠিক একটা কাজের ঠিক আগে আরেকটি কাজ শেষ হয়ে গেছে। দ্যাট ইন্ডিকেটস অ্যান অ্যাকশন, এটা এমন একটা কাজকে বোঝাবে কমপ্লিটেড বিফোর অ্যানাদার অ্যাকশন, যে ঠিক অন্য একটা কাজের ঠিক আগে সেই কাজটা শেষ হয়ে গেছে। ইন দ্য সেন্টেন্স, সেন্টেন্সের মধ্যে দুটো কাজ থাকবে এবং একটা কাজ ঠিক শেষ হচ্ছে তারপর আর একটা কাজ শুরু হচ্ছে, এই ধরনের সেন্টেন্সটা হবে। অর কনসাইজ দ্য সেন্টেন্স, অথবা সেন্টেন্সকে কনসাইজ করতে বা ছোট করতে এই পারফেক্ট পার্টিসিপল ব্যবহৃত হবে। বোঝা গেছে তাহলে যে পারফেক্ট পার্টিসিপল কোন ক্ষেত্রে ব্যবহৃত হবে? যখন কোনো সেন্টেন্সের মধ্যে দেখবে যে দুটি কাজ হচ্ছে এবং ঠিক একটা কাজ শেষ হচ্ছে আর ঠিক তারপরেই আর একটা কাজ শুরু হচ্ছে, এই ধরনের সেন্টেন্স বোঝানোর জন্য পারফেক্ট পার্টিসিপল ইউজ হবে। এবং আরো একটা ক্ষেত্রে ইউজ হবে, সেটা হচ্ছে দুটো সেন্টেন্স হলো, সেই দুটো সেন্টেন্সকে কনসাইজ করতে বা সেই দুটো সেন্টেন্সকে ছোট করতে এই পারফেক্ট পার্টিসিপল ইউজ হবে। তো চলো তোমরা এক্সাম্পল দেখো, তাহলে ব্যাপারটা আরো ভালোভাবে বুঝতে পারবে। তো দেখো আমি একটা এক্সাম্পল লিখেছি, যে নাম্বার 1 দেখো লিখেছি হ্যাভিং ফিনিশ হার হোমওয়ার্ক সি ওয়েন্ট টু বেড। যে তার হোমওয়ার্ক শেষ করে সে ঘুমোতে গেল। তাহলে দেখো এখানে দুটো কাজ রয়েছে, তাই তো? একটা তার হোমওয়ার্ক শেষ করা, সেটা একটা কাজ, আর তারপরে তার ঘুমোতে যাও, তাহলে দুটো কাজ। আর বলা হয়েছে যে পারফেক্ট পার্টিসিপল কখন ইউজ হবে? যখন দুটো কাজ বোঝাবে এবং ঠিক একটা কাজ শেষ হয়েছে তারপর আরেকটা কাজ শুরু হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা ইউজ করব পারফেক্ট পার্টিসিপল। তো এখানে দেখো পারফেক্ট পার্টিসিপল মানে কি? হ্যাভিং প্লাস V3। তাহলে তোমরা দেখতে পাচ্ছ হ্যাভিং আছে এবং এই সেন্টেন্সে দুটো কাজ আছে, যে হ্যাভিং ফিনিশ আর হোমওয়ার্ক, সে তার হোমওয়ার্কটা শেষ করা, তার হোমওয়ার্ক যে শেষ করছে সেটা একটা কাজ। অ্যান্ড দেন সি ওয়েন্ট টু বেড, তারপরে সে ঘুমোতে যাচ্ছে, তো ঘুমোতে যাওয়াটা আর একটা কাজ। তাহলে হোমওয়ার্ক শেষ করা একটা কাজ এবং ঘুমোতে যাওয়া একটা কাজ। তো যখন এরকম দুটো কাজ হচ্ছে, যে একটা কাজের ঠিক আগেই আর একটা কাজ শেষ হয়ে যাচ্ছে, তখন সেই ক্ষেত্রে আমরা ইউজ করব পারফেক্ট পার্টিসিপল, তাই তো? এটা একটা বলা হয়েছে। তো দেখো তাহলে হ্যাভিং ফিনিশ আছে, পারফেক্ট পার্টিসিপল মানে আমি কি বলেছি সবসময়, যে হ্যাভিং প্লাস V3 মানে পাস্ট পার্টিসিপল। তো এই যে ফিনিশ, এর পাস্ট পার্টিসিপলটা কি হবে? ফিনিশড হয়ে যাবে, ইডি। তাহলে ইডিটা এখানে নেই। বোঝা গেছে? তাহলে হ্যাভিং ফিনিশড হার হোমওয়ার্ক সি ওয়েন্ট টু বেড, যে তার হোমওয়ার্ক শেষ করে সে ঘুমোতে গেল। তাহলে বুঝতে পারলে যে কি বলেছে, যে পারফেক্ট পার্টিসিপল অলসো নোন অ্যাজ পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। আর কি বলেছে? ইজ আ ভার্ব ফর্ম দ্যাট ইন্ডিকেটস অ্যান অ্যাকশন কমপ্লিটেড বিফোর অ্যানাদার অ্যাকশন।
যে দুটো কাজ বোঝাবে, ঠিক একটা কাজ শেষ হচ্ছে তারপরে আরেকটা কাজ শুরু হচ্ছে, এই ধরনের সেন্টেন্স যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে পারফেক্ট পার্টিসিপল ইউজ হবে। আর একটা কি বলেছে দেখো, অর কনসাইজ দ্য সেন্টেন্স, অথবা কোনো সেন্টেন্সকে কনসাইজ করতে বা ছোট করতে। ধরো এটাই, এই সেন্টেন্সটাই যদি তোমাদেরকে এইভাবে দেওয়া হতো যে হ্যাভিং ফিনিশড হার হোমওয়ার্ক, তাহলে হয়তো ধরো তোমাদেরকে বললো যে সি ফিনিশ হার হোমওয়ার্ক হি ফিনিশ হার হোমওয়ার্ক, এরপরে ফুল স্টপও থাকতে পারে, বা ধরো অ্যান্ড রইলো যে হি ফিনিশ হার হোমওয়ার্ক অ্যান্ড সি ওয়েন্ট টু বেড। তাহলে দেখো যদি আমি এই সেন্টেন্সটা লিখি যে সি ফিনিশ হার হোমওয়ার্ক অ্যান্ড সি ওয়েন্ট টু বেড, যদি এই সেন্টেন্সটা লিখি তাহলে আমি এই সেন্টেন্সটাকে কনসাইজ করবো কিভাবে? এরপরে আমি যদি লিখি যে হ্যাভিং ফিনিশড হার হোমওয়ার্ক সি ওয়েন্ট টু বেড। তাহলে দেখো সেন্টেন্সটাকে আমি কিভাবে কনসাইজ করলাম, আমি হ্যাভিং ফিনিশড লিখলাম, মানে কি এটা হ্যাভিং ফিনিশডটা হচ্ছে হ্যাভিং প্লাস V3 মানে পারফেক্ট পার্টিসিপল। তো পারফেক্ট পার্টিসিপল ইউজ করে একটা সেন্টেন্সকে কনসাইজও করা যায় বা সেন্টেন্সটাকে একটা ছোট সেন্টেন্সে পরিণত করা যায়। তাহলে বোঝা গেছে যে পারফেক্ট পার্টিসিপলকে আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব, কোনো ক্ষেত্রে কখনো সেন্টেন্সকে কনসাইজ করার জন্য বা সেন্টেন্সকে ছোট করতে, অথবা দুটো সেন্টেন্সকে জুড়ে একটা সেন্টেন্সে পরিণত করতে, অথবা যখন দেখবে যে দুটো কাজ হচ্ছে, একটা কাজ ঠিক শেষ হচ্ছে তারপরে আরেকটা কাজ শুরু হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করব। বোঝা গেছে? তো চলো এরপর আমরা দেখি যে আর কোন ক্ষেত্রে আমরা পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করতে পারবো। দেখো 2 নম্বর ইউজটা দেখো, পারফেক্ট পার্টিসিপল ক্যান বি ইউজড ইন বোথ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে পারফেক্ট পার্টিসিপল ব্যবহৃত হবে। বোঝা গেছে? তো দেখো অ্যাক্টিভ ভয়েসের একটা এক্সাম্পল দিয়েছি যে হ্যাভিং কমপ্লিট দ্য প্রজেক্ট দ্য টিম সেলিব্রেটেড। ধরো এই ধরনের একটা এক্সাম্পল তোমাদের এক্সামে দেওয়া হলো, এটা একটা অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ। তো ধরো এই এক্সাম্পলটাই তোমাদের এক্সামে এলো এবং সেখান থেকে তোমাদেরকে এরর কারেকশন করতে বলা হলো, তাহলে তোমরা কি করবে? কোথায় সেন্টেন্সে এরর আছে সেটা তোমাদেরকে খুঁজে বার করতে হবে। তো দেখো হ্যাভিং কমপ্লিট দ্য প্রজেক্ট দ্য টিম সেলিব্রেটেড, প্রজেক্টটা কমপ্লিট করে সেই যে টিম ছিল বা দল ছিল তারা সেটা সেলিব্রেট করছে। তাহলে আমি বলেছি যে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে পারফেক্ট পার্টিসিপল ইউজড হবে। তাই এই সেন্টেন্সে কি পারফেক্ট পার্টিসিপল ইউজ হয়েছে? দেখো প্রপারলি ইউজড কিন্তু হয়নি। হ্যাভিং আমি জানি হ্যাভিং, তো হ্যাভিং ইউজ হয়েছে, হ্যাভিং এর পর কি হবে? হ্যাভিং প্লাস V3, আর কমপ্লিটটা কি V3? তা কিন্তু নয়, কমপ্লিট V1। তাহলে এখানে কি করতে হবে? V3 ইউজ করতে হবে, এই কমপ্লিটটা এই সেন্টেন্সে ভুল। এরপরে তাহলে কি হবে? হ্যাভিং কমপ্লিটেড। বোঝা গেছে? কমপ্লিটেড হচ্ছে V3। তাহলে সেন্টেন্সের এররটা বোঝা গেছে যে কমপ্লিটটা কিন্তু হবে না, হ্যাভিং এর পর সবসময় V3 হবে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে। নেক্সট এক্সাম্পলটা দেখো, প্যাসিভ ভয়েসের একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে হ্যাভিং গিভেন দ্য নিউজ সি স্টার্টেড টু ক্রাই। খবরটা দেওয়ার পর সে কাঁদতে শুরু করলো। তাহলে দেখো এই এক্সাম্পলটা দেখো, ধরো এক্সামে এই সেন্টেন্সটাই তোমাদের দেওয়া হলো এবং এরর কারেকশন করতে বললো, তাহলে কোথায় এরর আছে বলো? দেখো আমি বলেছি যে পারফেক্ট পার্টিসিপল ইউজ হবে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে এবং প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। তোমরা অ্যাক্টিভ ভয়েসে পারফেক্ট পার্টিসিপলের ইউজটা দেখলে। এরপরে দেখো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে দেখো হ্যাভিং আছে প্লাস দেখো V3 আছে, গিভ গেভ গিভেন। তাহলে এররটা কোথায়? তোমাদের মনে হতে পারে যে সেন্টেন্সে তাহলে কোনো এরর নেই, হ্যাভিং প্লাস গিভেন প্লাস দেখো দ্য নিউজ সে স্টার্টেড টু ক্রাই, যে নিউজটা দেওয়ার পর সে কাঁদতে শুরু করলো। কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে যেটা প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কি হয়? একটা বি ভার্ব আছে, সেই বি ভার্বটা দেখো সেন্টেন্সে নেই। তাহলে কি হবে? হ্যাভিং বিন গিভেন দ্য নিউজ। বোঝা গেছে? প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এই বি ভার্বটা এখানে অ্যাবসেন্ট ছিল বা বি ভার্বটা ছিল না, এই বি ভার্বের ইউজটা তোমাদেরকে দেখাতে হবে। বোঝা গেছে? তাহলে যে পারফেক্ট পার্টিসিপল ব্যবহার হয় অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। নেক্সট চলো দেখি আর কোন ক্ষেত্রে আমরা পারফেক্ট পার্টিসিপলকে ব্যবহার করি।
দেখো 3 নম্বর ইউজটা দেখো, পারফেক্ট পার্টিসিপল ক্যান অলসো ফলো কনজাংশন। কনজাংশনের ক্ষেত্রেও কিন্তু পারফেক্ট পার্টিসিপল ইউজড হবে, বোঝা গেছে? পারফেক্ট পার্টিসিপল ক্যান অলসো ফলো কনজাংশন লাইক আফটার, বিফোর, সিন্স। তাহলে আফটার, বিফোর, সিন্স এইসব কনজাংশনের সঙ্গে পারফেক্ট পার্টিসিপল ইউজড হবে। অর প্রিপোজিশনস, অথবা প্রিপোজিশনের সঙ্গেও হবে, লাইক, অন, আফটার, এটসেট্রা। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে বেশ কিছু কনজাংশন আর বেশ কিছু প্রিপোজিশন, এদের সঙ্গে পারফেক্ট পার্টিসিপল ব্যবহার হবে। সেগুলো কি কি? আফটার, বিফোর, সিন্স এইসব কনজাংশনের সঙ্গে, এবং অন, আফটার এইসব প্রিপোজিশনের সঙ্গে পারফেক্ট পার্টিসিপল ইউজড হবে, বোঝা গেছে? তো দেখো এক্সাম্পলটা দেখো, আমি কি লিখেছি যে আফটার ফিনিশ দ্য রেস হি কোলাপসড। রেসটা শেষ করে সে পড়ে গেল। তাহলে দেখো এই যে আফটার পেয়েছো, আফটার, তাহলে আফটার, বিফোর, সিন্স, অন, এদের পরে কি হবে? পারফেক্ট পার্টিসিপল। তাহলে যখন আমি আফটার পেয়ে গেছি, তাহলে তারপরে কি করতে হবে? পারফেক্ট পার্টিসিপল। কিন্তু এখানে কি আছে দেখো, ফিনিশ আছে। পারফেক্ট পার্টিসিপল কি আছে? পারফেক্ট পার্টিসিপল কিন্তু নেই। তাহলে সেন্টেন্সের এররটা কোথায় বুঝতে পারছো? এই জায়গায় সেন্টেন্সের এররটা। তাহলে সেন্টেন্সটাকে যদি কারেকশন করতে দেওয়া হয় বা ইমপ্রুভমেন্ট করতে দেওয়া হয়, তাহলে কি হবে? আফটার হ্যাভিং finished, after having finished the race he collapsed। এই ফিনিশটা এখানে কিন্তু ভুল, ফিনিশটা হবে না। কেন হবে না? কারণ আমরা দেখেছি যে আফটার, বিফোর, সিন্স, অন এদের পরে কি হবে? পারফেক্ট পার্টিসিপল, বোঝা গেছে? আর পারফেক্ট পার্টিসিপল মানে কি? হ্যাভিং প্লাস V3। তাহলে আফটারের পরে দেখো V1 ছিল, কোনো হ্যাভিংও ছিল না আর V3 ছিল না, V1। তাহলে ভুলটা কোথায় বোঝা গেছে? যে আফটারের পর তাহলে হ্যাভিং ফিনিশড হবে, বোঝা গেছে? তাহলে তোমরা দেখতে পেলে আজকে পার্টিসিপেলের ব্যবহার। পার্টিসিপেল 3 প্রকার, প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল এবং পারফেক্ট পার্টিসিপেল। তো তোমরা এই 3 প্রকার পার্টিসিপেলেরই ব্যবহার তোমরা দেখলে। আর এই ভিডিওর PDF দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, তোমরা যদি চাও সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারো। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।